মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। প্রকৃতি কিন্তু নিয়ম মেনে তার রূপ বদলালেও আমাদের সমাজ ব্যবস্থার কিন্তু কোনো রকম পরিবর্তন নেই। তুমি যদি কোনো রকমভাবে প্রতিবাদ করতে যাও, তুমি নিঃশেষ হয়ে যাবে। তুমি বুঝতেও পারবে না বিপদ তোমার কোন দিক থেকে আসবে। বিপদ ঘটে যাওয়ার পর সবাই হয়তো সরব হবে, কিন্তু বিপদটা যাতে না ঘটে সেই বিষয়ে কিন্তু কেউ সচেতন হবে না। আর আজকে আমি আমার অন্যমনস্কতার একটি পরিচয় তোমাদের সামনে তুলে ধরলাম। এই রকম প্লেন পাউরুটি না আমি খেতে ভীষণ ভালোবাসি। কালকে বেরিয়েছিলাম তখন নিয়ে এসেছিলাম, আর কত সফট ছিল, কিন্তু যেই সময়টা এনেছিলাম সেই সময়টা তখন পাউরুটি খাওয়ার সময় নয়। আজকে সকালবেলা ভারী স্বাদ জেগেছিল বাটার টোস্ট খাবো। সেই মতন পাউরুটিটাকে কেটে আমি তাওয়াতে গরম করতে বসিয়ে দিয়েছি, যে তাওয়াতে সেকেই আজকে খাবো। আর যথারীতি আমি ঘরে এসেছি জামা কাপড় ভাঁজ করতে। হঠাৎ করে নাকে একটা গন্ধ আসলো। ছুটে গিয়ে রান্নাঘরে দেখলাম আমি গ্যাসটা সিম করে যেতেই ভুলে গেছি, পুরো ফুল আঁচে ছিল। ব্যাস, পাউরুটির দফা রফা। কিন্তু স্বাদ জেগেছে যে খাবার, এটাকেই ছাড়িয়ে ছুড়িয়ে পরিষ্কার করে নিয়ে বাটার মাখিয়ে খেয়ে নিলাম। আর আমি তো বাটার টোস্টে চিনি খাই না, আমার কিন্তু এভাবেই খেতে বেশি ভালো লাগে। তবে স্লাইস পাউরুটির থেকে কিন্তু আমি এই প্লেন পাউরুটিটাই বেশি খেতে ভালোবাসি। আর আজকে করব ঝিঙে পোস্ত। এই ঝিঙে পোস্তটাও কিন্তু আমার অত্যন্ত পছন্দের একটি খাবার, কিন্তু এই ঝিঙে কাটতে গিয়ে আমার হাতের দফারফা হয়ে যায়। ঝিঙের এই কষটা না আমার হাতে লাগলে হাত অসম্ভব চুলকোয়। জানি না তোমরা ক্যামেরায় কিছু বুঝতে পারলে কি না, আমার হাতটা কিন্তু লাল হয়ে গেছে আর এতটাই চুলকাচ্ছিল যে হাতটা ফুলেও গেছে। আর এখানে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে আলু, এখানে আমি ঝিঙে পোস্ততে দেব। আর আলুটা একটু ভাপিয়ে নিয়েছি। আগে যখন ঝিঙে কাটতাম তখন না হাতে ক্যারি ব্যাগ ভরে নিতাম, মানে দুটো হাতেই কিন্তু ক্যারি ব্যাগ নিয়ে পেঁচিয়ে দিতাম। আর ওই ক্যারি ব্যাগ দিয়ে যখন আমি ঝিঙেটা কাটতাম তখন হতো আরেক কাণ্ড। হয় আমার ঝিঙেটা কাটতো কি কাটতো না, মাঝখান থেকে আমি ক্যারি ব্যাগই কেটে ফেলতাম। আবার একের সময় হাত থেকে তো ক্যারি ব্যাগটা পড়েও যেত, ভারী অসুবিধা হতো। তাই এখন আর ক্যারি ব্যাগ পেঁচিয়ে কাটি না, এইভাবেই কাটি। কিন্তু হ্যাঁ, যখন তারপরে সমস্ত কাটা হয়ে যায় তখন কিন্তু একটু নুন গরম জলে হাতটা সেঁক দিয়ে নিই, ভারী আরাম লাগে। ওই যে গরম ভাবটা হাতে যায় তখন কিন্তু আমি খুব আরাম পাই। তবে ঝিঙেটা কিন্তু মা ৩-৪ দিন আগেই এনে রেখেছিল, ফ্রিজেও রাখিনি, বাইরেই ছিল। আমি তো ভাবলাম এটা থেকে মনে হয় অতটা রস বা কষ কিছু বেরাবে না, আমার হাতটা মনে হয় চুলকাবে না, কিন্তু সেটা হলো না। আর দুটো হাত এখন যেভাবে চুলকাচ্ছে, আমার তো এখন মনে হচ্ছে এই গরম কড়াইটাই আমি ধরি, তাহলে কিন্তু একটু আরাম লাগবে। আর আমি ঝিঙে পোস্ত কখনোই জানো তো শুকনো শুকনো করে করতেই পারি না। দেখো, ঝিঙেটা কিন্তু ঢাকিও নি, আবার একদম টাটকাও না, নুনও দিইনি, তাতে করেও কত জল বেরিয়েছে। আর এক একজন কিন্তু দেখি কি সুন্দর করে ঝিঙেগুলোকেও কিন্তু ভাজে, আমি পারিই না। আর এদিকে পোস্তটাও শিলে বেটে নিয়েছি। আর কিন্তু আজকে আরেকটা জিনিসও করব, তবে এটা রান্না করব না, সেদ্ধ করে রাখবো। এই যে এটা হলো কচুর শাক। তবে আমাদের বাড়িতে কিন্তু এই সিজনে এই প্রথম কচুর শাক আসলো, তবে আসলেও একটু অন্যরকম ভাবে। আমাদের কিন্তু কখনোই কচুর শাক এরকম কেটে আনা হয় না, মা বরাবরই গাছ নিয়ে আসে। একটা গাছ না, প্রায় 2-3টে গাছ নিয়ে আসে। আমাদের তো যখনই যেটা হয় একটু বেশি করেই হয়। তবে এখানেও কিন্তু মা 1 প্যাকেট আনেনি, এনেছে এরকম 3টে প্যাকেট। আজকে রান্না করব না, আজকে সেদ্ধ করে রেখে দেব। তবে কচুর শাক সেদ্ধ করা কিন্তু এই বাড়িতে এসে দেখেছি প্রেসার কুকারে। আসলে এখানকার জলের যে অবস্থা, কড়াইতে সেদ্ধ করলে সেদ্ধ যে কবে হবে কে জানে। আর নিয়ে নিয়েছি আমার এই কেএমসির বিখ্যাত বালতি। এই বালতিটা তো আর ময়লা ফেলার কাজে লাগে না, কাজে লাগে আম ভেজাতে বা শাক ধুতে বা অনেকটা যখন তরকারি কাটা হয় সেই তরকারিগুলো ধুতে। আর এদিকে দুধালা দাদাও দুধ দিয়ে গেছে, বাইরে কিন্তু বৃষ্টি এখনো পড়ছে। দুধালা দাদার মনে হয় এই বর্ষাকালে একটু লাভই হয়, আমরা এরকমভাবেই দাদার সঙ্গে ব্যঙ্গ করে থাকি। দাদাও কিন্তু বুঝতে পারে আমরা যে তার সঙ্গে ঠাট্টা ইয়ার্কি করছি। আর বর্ষাকালের অমূল্য কিছু জিনিস নষ্ট হয়ে গেছে, দেখো 3-4টে এরকম পচে গেছে কাঁচা লঙ্কা, আর এদিকে রয়েছে বাকি ভালো কাঁচা লঙ্কাগুলো। মা কিন্তু এই কচু শাকটা আনার সময় না এই নারকেলটাও নিয়ে এসেছে, তবে নারকেল এনেছে মা 2টো, একটা রেখেছে নিচে, আর ওপরে যেটা দিয়েছে মা বলল এটা নাকি দোকান থেকেই ফাটিয়ে দিয়েছে, একটু নাকি ফাটা ছিল।
ও তাই পুরোটাই ফাটিয়ে দিয়েছে। তবে নারকেল ফাটানোটা দেখে কিন্তু আমার নিজের কথারই মনে পড়লো, যে ফাটিয়েছে খুবই সে মনে হয় অদক্ষ, বা জানি না সে কীভাবে ফাটিয়েছে। মানে নারকেলটা কিন্তু সমান দুভাগে হয়নি। আমিও যখন নারকেল ফাটাই আমারও কিন্তু সমান দুভাগ হয় না, কিন্তু এক একজনের কি সুন্দর সমান দুভাগ হয় নারকেল ফাটানোর পর। আসলে নারকেলটা ফাটানোর পর যদি দুটো আঁচই সমান দুভাগে হয় না, নারকেল কোড়াতে কিন্তু ভীষণ সুবিধা হয়। আর এদিকে কিন্তু আমার ঝিঙে পোস্তটা প্রায় হয়ে এসেছে। এবারে কিছুটা জল দিলাম, আর একটুখানি জল দেব, তাতে করে ঝিঙেটা আলুটা বাকি যেটুকুনি সেদ্ধ হওয়ার সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে কিন্তু ঝিঙে পোস্তটা একদমই হয়ে গেছে। আজকে কিন্তু পেরেছি একটু হলেও শুকনো শুকনো করে ঝিঙে পোস্তটা করতে। অন্য সময় তো যখন ঝিঙে পোস্ত করি এতটা কিন্তু শুকনো আমি করতেই পারি না। আর এদিকে নামিয়ে নিয়েছি আমার 5 লিটারের প্রেসার কুকার। কেন জানো, আমি যখনই কচুর শাক সেদ্ধ করি আমার 3 লিটারের প্রেসার কুকারটাতে সেদ্ধ করি। আর 3 লিটারের প্রেসার কুকারটার সিটিটা নষ্ট হয়ে গেছে, ওটাতে তো সিটি আসবে না, তাই আমি এদিকে বড় প্রেসার কুকারটাই নামিয়ে নিয়েছি। আর দেখো, তোমাদেরকেও দেখাতে ভুলে গেছি, আর আমিও নিজেই ভুলে গেছিলাম যে কালকে রাত্রিবেলা কিন্তু আমি কটা ছোলাও ভিজিয়ে রেখেছিলাম। আর এই ভেজানো ছোলাটাও কিন্তু আমি কচুর শাকের সঙ্গে সিদ্ধ করে নেব। তবে এখন দেব না, সব কচুর শাকগুলো যখন আমার দেওয়া হয়ে যাবে তখন। আগে যখন 3 লিটারের প্রেসার কুকারটায় আমি কচুর শাক সেদ্ধ করতাম না, তখন কিন্তু বারবার আমাকে কচু সেদ্ধর জলগুলোকে ফেলতে হতো। তবে আজকে তো আমি একেবারে বড় টাতের মধ্যে সেদ্ধ বসিয়েছি, মনে হয় না অতটা খাটনি করতে হবে। আর এদিকে কিন্তু আমার অলরেডি 2 প্যাকেট কচুর শাক এই প্রেসার কুকারের মধ্যে চলে গেছে, আর বেশ কিছুটা মজেও গেছে। চলো এবারে এটাকে একটু ঢেকে রাখবো। তবে এটাকে কিন্তু এখনই সিটি দেব না, তার কারণ এখনো কিন্তু 1 প্যাকেট কচুর শাক এখনো আমার এই প্রেসার কুকারে যাওয়া বাকি আছে। তবে এখনো কিন্তু আমি নুন দিইনি, যখন সমস্ত কচুর শাকগুলো দেওয়া হয়ে যাবে তখন নুন দেব, আর হলুদ কিছুই দেব না। আর পোস্তটা এই যে সাদা বাটিতে বেড়েছি ওটা দেব নিচে, আর ওই যে স্টিলের বাটিতে আমার জন্য রেখে দিয়েছি। আর এই ঝুড়িটার মধ্যে আমি কচুর শাকের জলটা ঝরিয়ে নেব। মানে কচুর শাকটা যখন পুরো সেদ্ধ হয়ে যাবে তখন এই ঝুড়িটার মধ্যে জল ঝরিয়ে আমি রেখে দেব। আর দেখো, নিজেদের বাড়িতে কাটলে না এই সমস্যাগুলো কিন্তু হয় না। কচুর শাকটার মধ্যে জানো তো অনেকগুলো আঁশও আছে, যে কটা নজরে পড়েছে সেগুলো তো এরকমভাবে বেছে রেখেছি, সবগুলো তো আর ওরকমভাবে বাঁচা সম্ভব হয় না। তবে এবারে মা কচুর শাকগুলোকে এরকমভাবে কাটিয়ে এনে কিন্তু আমার খুব ভালো হয়েছে। আসলে এখন না আর কোমর গুঁজে অতক্ষণ বসে থাকতে পারি না। তবে যেহেতু আমাদের বাড়িতে একটা কচুর শাকের গাছ আসে না, অনেকগুলো করেই আসে, তার মানে আমাকেও কোমর গুঁজে অনেকক্ষণ বসে থাকতে হবে, তাই আর পারি না, কোমরটায় অসম্ভব যন্ত্রণা করে। তবে আমি বলি না, দিদিও কচুর শাক কাটে, তবে এবারে কিন্তু মা কচুর শাকের প্যাকেটটা ওপরেই এনে রেখেছে। তবে কচুর শাকটা আমার কিন্তু নিরামিষই ভালো লাগে, মানে নারকেল কোড়া আর ছোলা দিয়ে। আর এখন তো বর্ষাকাল, মানে ইলিশ মাছের সিজন। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক বর্ষাকালে হবে না তা তো নয়, তবে আমার বাড়িতে কিন্তু দাদা আর আমার কর্তামশাই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা একদমই খায় না, ওরা কিন্তু নিরামিষটাই ভালোবাসে। আর আমি তো অবশ্যই নিরামিষ ভালোবাসি, কিন্তু মা আর দিদি কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক ভীষণই ভালোবাসে। আর আমার শ্রীমতী তো খায়ই না, আর ভাসুরপো, ওর তো প্রশ্নই ওঠে না, ও কিছুই খায় না এই সমস্ত জিনিস। তো চলো, এদিকে 3 প্যাকেট কিন্তু কচুর শাক আমার প্রেসার কুকারে চলে গেছে। আর এবারে দিয়ে দেব আমি বেশ খানিকটা পরিমাণে নুন। আর নুনটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে দেব, মানে একটু ওপর নিচ করে দেব। নিচে যে কচুর শাকগুলো সেদ্ধ হয়ে রয়েছে সেগুলোকেও ওপরে করে দেব। আর ব্যাস, না ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এইবারে কিন্তু আমি এই যে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম এই ছোলাগুলো দেব, আর দিয়ে কিন্তু 3 থেকে 4টে সিটি দিয়ে দেব। আর এই কচুর শাক যখন আমি 3 লিটারের প্রেসার কুকারটায় সেদ্ধ করতাম না, তখন কিন্তু এই যে দেখো যে কত জল উঠেছে, বারবার করে কিন্তু আমাকে জল এই হাতা দিয়ে কাচিয়ে কাচিয়ে ফেলতে হতো। আর আজকে যেহেতু বড় প্রেসার কুকারে বসিয়েছি, একবারেই কাজ হয়ে গেছে। আর এদিকে আমার কেএমসি রয়েছে উল্টিয়ে। তো চলো, এটাকে কিন্তু আমি সিটিতে বসিয়ে দিয়েছি, আর বসিয়ে দিয়েছি মাছ গরম করতে। এক এক সময় ভাবি আমি কত সুখী মানুষ বলো, অর্ধেক দিন রান্নাই করতে হয় না। এই মাছটা কিন্তু দিদি কালকে করেছিল, যেটুকু আছে আজকে আমি আর আমার শ্রীমতী খেয়ে নেব। তারপরেও মনে হচ্ছে আরেক টুকরো বেঁচে যাবে। মানে হয় শ্রীমতী যদি মাথাটা খায়, আমি মাছটা খাবো, আর
জানি না আরেকটা মাথাও হয়তো থেকে যাবে। তো চলো এগুলো হোক, গরম ঠরম করে এরপরে চলে যাব কিন্তু আমি স্নানে। আর এদিকে আমি স্নানটাও করে এসেছি, আর কিন্তু এখন প্রায় দুপুর 1টা মতন বাজে। আর এদিকে তো শ্রীমতী চলে আসবে 2টোর মধ্যে। আর নারকেলটাকে না আমি কুড়িয়ে রেখে দেবো ডিপ ফ্রিজে। আগে নারকেলটা কুড়িয়ে না এমনি নর্মাল ফ্রিজে রাখতাম, নষ্ট হয়ে যেত। তারপর একদিন আমার বৌদি বলল, তুমি নারকেল কুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দেবে, দেখবে অনেক দিন ভালো থাকে। এবং সত্যিই কথা, তাই দেখলাম নারকেল কুড়িয়ে যখন ডিপ ফ্রিজে রাখি না, নারকেলটা কিন্তু বেশ অনেক দিন ভালো থাকে। আর আমাদের এখানে না ভালো নারকেল পাওয়াই যায় না, কিন্তু আজকে এই যে নারকেলটা এনেছে, নারকেলটা কোড়াতে বসে দেখলাম নারকেলটা কিন্তু বেশ সফট, আর একটু তেলও বেরিয়েছে। আর এই যে নারকেলের যে ওপরের অংশটা দেখো, আমি কিন্তু কাচিয়ে থালার একটা সাইডে রেখে দিলাম। এই নরম অংশটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এই যে স্টিলের থালাটা দেখছো, এই স্টিলের থালাটা কিন্তু আমার শ্রীমতীর অন্নপ্রাশনে পাওয়া, আমার বড় ননদ দিয়েছিল। আর এই থালার সঙ্গে ছিল একটা গ্লাস, যে গ্লাসটার মধ্যে শ্রীমতীর দুধটা গুলি তোমরা দেখো, সেই গ্লাস, আর একটা বাটি, আর একটা চামচ। গ্লাস, বাটি, চামচ আমি ব্যবহার করেছিলাম সঙ্গে সঙ্গেই ঠিকই, মানে এখনও ব্যবহার করছি, কিন্তু এই থালাটি আমার বন্দি ছিল বক্স খাটের ভেতরে, অনেক দিন ধরে বন্দি অবস্থায় ছিল, কিন্তু অবশেষে আমি এটাকে নামিয়ে ব্যবহার করছি। থালাটি কিন্তু ভারী সুন্দর, আর সুন্দর মাপেরও, আর থালাটি কিন্তু বেশ ভারীও আছে। তো চলো, আমার তো এদিকে নারকেল কোড়ানো হয়ে গেছে, এগুলো এবার এই সাদা ডাব্বাটার মধ্যে ভরে রেখে দেব ডিপ ফ্রিজে। আর আমি কিন্তু এখন ওই যে নারকেলের যে ওপরের নরম অংশটা পুড়িয়ে রেখেছিলাম, ওটিকে এখন খাবো। আসলে এখানকার নারকেলগুলো না একদমই ভালো না, কিন্তু ওই যে বললাম নারকেলটা কোড়াতে গিয়ে দেখলাম নারকেলটা বেশ সফট। হ্যাঁ, নারকেলটা কিন্তু মিষ্টি আছে, ভালোই খেতে। যদিও আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু এই নারকেল কোড়ানোটা না, যে ওপরের অংশটার লোভটা আমি সামলাতে পারি না। যখনই নারকেল কোড়াই, এই ওপরের অংশটা কিন্তু আমার জন্য রেখে দিই। আর এদিকে কিন্তু প্রেসার কুকার থেকে সমস্ত গরম হাওয়াগুলো বেরিয়ে গেছে, আমার কচুর শাকও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। কচুর শাক যে প্রেসারে সিটি মারতে হয়, সিটি দিয়ে সেদ্ধ করতে হয়, এটা কিন্তু শ্বশুর বাড়িতে এসেই শেখা। ওই যে বললাম এখানকার জলের অবস্থা খুবই খারাপ। বিয়ের আগে যখন কচুর শাক করতাম, কড়াইতেই কিন্তু সেদ্ধ করতাম, আর বিয়ের পর যখন এসে এখানে প্রেসার কুকারে কচুর শাক সেদ্ধ করি, আর সেটা কিন্তু আমার বাড়ির লোক, মানে আমার বৌদি শুনে কিন্তু একটু অবাকই হয়ে যায়। তবে হ্যাঁ, আমি সেদিনকে শুনলাম আমার বৌদিও নাকি এখন প্রেসার কুকারেই কচুর শাক সিটি মারে, বলল তাতে করে নাকি অনেক সুবিধা হয় গো, বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর ও যখন শুনেছিল যে আমি কচুর শাক প্রেসারে সেদ্ধ করি, ও কিন্তু একটু হেসেছিল। আর ওর মুখেও যখন আমি শুনলাম যে ও এখন প্রেসার কুকারে সিটিটা মারছে কচুর শাকটা, আমিও হেসে দিয়েছিলাম। তো চলো, আর এদিকে প্রেসার কুকার থেকে কিন্তু কচুর শাকগুলোকে এখন এই ঝুড়িতে আমি ঢেলে রাখবো, আর সমস্ত জলগুলো ঝরে যাক, আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন ফ্রিজে রেখে দেবো। আর কচুর শাকটাকে কিন্তু ঢালতে গিয়ে আমি এই গরম প্রেসার কুকারে ছ্যাঁকাটিও খেয়ে গেলাম। আর এদিকে তো তখন ঝিঙেটা কাটার পর হাতটা যেরকম চুলকাচ্ছিল, তখন তো একটু গরম জলে হাতটা সেঁকেও নিয়েছিলাম, এখন কিন্তু হাতটায় অনেকখানি আরাম। তো চলো এবারে এটা ঠান্ডা হোক, আর আমিও এবারে কচুর শাকটাকে ঢেকে রাখবো, আর যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন ফ্রিজে রেখে দেবো। আর আমিও এখন অপেক্ষা করি শ্রীমতী কখন আসবে। আর বৃষ্টি কিন্তু এখন ধরে গেছে। আর আমিও ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কোথাও যদি একটু হলেও ভালো লেগে থাকে, তো ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য আরেকটি কোনো ভিডিওর সঙ্গে।